তুমি লেখো, নিজের মতো করে লেখো। শিশুরা যেমন আপেলে বসায় ঝকঝকে সাদা দাঁত, দাঁতে ছিঁড়ে নেয় আপেলের সুস্বাদ মাংস, তুমিও ত্বক ভেদ করে ব্রহ্মাণ্ডে বসাও দাঁত। ক্ষুধার মতো তীব্র অনুভবে দীক্ষিত হও, আগুন থেকে খুঁটে তোলো অক্ষর, অশ্রু থেকে জাগাও ধ্বনি। তুমি লেখো, নিজের মতো করে লেখো, রক্তের মতো বিশুদ্ধ লেখা। কবি অজিত পাইরি নিভৃতে রচনা করেছেন একটির পর একটি কাব্যগ্রন্থ। কবি খ্যাতি কতটা জুটল তাতে বিচলিত না হয়ে কবিতায় মগ্ন থাকাতেই তার আনন্দ। কবিতার কাছে যা পেয়েছি এই জীবনে তার বেশি কেউ দেয়নি আমায়। যার ধ্যানে কবিতা, জ্ঞানে কবিতা, উদ্যোগ, উদ্যম, শ্রম সবই কবিতা কেন্দ্রিক। প্রবীণ সেই কবির কাছ থেকেই আজ আমরা অনুসন্ধিত সুর মতোই যাচ্চা করে নেব কবিতা সম্পর্কিত কিছু কথা। চলুন তবে শোনা যাক মানব মনের শ্রেষ্ঠ শিল্প মাধ্যম কবিতা। লেখক অজিত পাইরি। কবিতা চিরকালই অবচেতন মন থেকে উৎসারিত চেতন মনের ফসল, তাই তার জন্মবৃত্তান্ত এত রহস্যময়। মুহূর্তকাল আগেও আকাশে বাতাসে যার অস্তিত্ব ছিল না, সহসা কোন দৈবী বলে শব্দে সে তার বিগ্রহ গ্রহণ করে, তা এক বিস্ময়। তবে কি কবিতার অস্তিত্ব কোনোভাবেই কোথাও ছিল না? সে কি স্বয়ম্ভু, সহসাই তার আবির্ভাব ঘটে? তা কিন্তু নয়। জগৎ সংসারের যে ঢেউগুলি ক্রমান্বয়ে সে মানব মনের অবচেতন স্তরে আঘাত হানতে থাকে, তাই কোনো এক সময় চেতন স্তরে উঠে আসে এবং কবিতায় রূপান্তরিত হয়। শব্দের শরীর গ্রহণ করে এবং অন্যের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে। কবিতার শরীর নির্মাণে সংবেদনশীলতা এবং মননশীলতা উভয়েরই সুসামঞ্জস্য এবং নিখুঁত রসায়ন প্রয়োজন। অন্যথায় তুলাদণ্ডের কোনো একদিকের ভার বেড়ে যায়, তখন কবিতা তার সুসংহত ভারসাম্য বজায় রাখতে পারে না। আবেগ কবিতার অন্যতম চালিকা শক্তি, কিন্তু শুধুমাত্র আবেগ নির্ভর কবিতা হালহীন নৌকোর মতো নিয়ন্ত্রণহীন ভেসে যেতে পারে। তাই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে মননশীলতারও একান্ত প্রয়োজন। তখনই আমরা বুদ্ধিবৃত্তির দ্বারস্থ হই। এই দুটির আনুপাতিক সংমিশ্রণ না হলে কবিতার রসায়ন যথাযথ হয় না। কোনো একদিকের ভার বেড়ে গেলে নৌকো কাত হয়ে পড়ে, জলের উপরিতলে সমান্তরাল ভেসে থাকতে পারে না। কবিতার ক্ষেত্রেও তাই হয়ে থাকে। একটি উৎকৃষ্ট কবিতা হৃদয় ও মননের অপূর্ব যৌগ। যে ক্ষেত্রে তা বিঘ্নিত হয়, কবিতা সেক্ষেত্রে স্বাবলম্বন হারায়। অধিকাংশ কবিতাতেই এই অসামঞ্জস্য পাঠকের নজরে পড়ে। আবেগতাড়িত মন যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তার কোনো লক্ষ্য স্থির থাকে না, ফলে পরিণতিতে পৌঁছানো তার পক্ষে সম্ভব হয় না। আবার মেধা যখন ঘাড়ে চড়ে বসে, তখন কাব্য এতটাই যুক্তি নির্ভর হয়ে পড়ে, মনে হয় গণিত বা দর্শন শাস্ত্রে অবগাহন করছি। রবীন্দ্র পূর্ববর্তী যুগে আবেগবাহিত কবিতারই প্রাধান্য ছিল। কাহিনীকে বিবৃত করার মধ্যে দিয়ে কাব্যে চরিত্র চিত্রণ করা হতো। সে ছিল মহাকাব্যের যুগ। মধ্যযুগের শেষ কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য ছিল মূলত উপাখ্যানধর্মী। তারপর মাইকেল মধুসূদন এবং হেমচন্দ্রের কালেও কাহিনীধর্মী মহাকাব্যের যুগ অব্যাহত ছিল। মহাকাব্য যাঁরা রচনা করেছিলেন, তারা যে আবেগের বশবর্তী হয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা করেছিলেন তা নয়। শক্তিশালী প্রতিভাধর কবিদের হাতে আবেগ যথেষ্ট নিয়ন্ত্রিত ছিল এবং মননশীলতাও অপ্রতুল ছিল না। বিশেষত মাইকেল মধুসূদন দত্তের কাব্য, তাঁর চতুর্দশপদীগুলি সংযমের শ্রেষ্ঠ নিদর্শন। পরবর্তীকালের কবিদের প্রকৃতিমগ্নতাই ছিল
প্রধান অবলম্বন। যদিও তাদের কবিতায় ব্যক্তি জীবনের সুখ দুঃখ ও সমাজ জীবন নির্ভর কবিতা অপ্রতুল ছিল না, পাশাপাশি তারা ছন্দ চর্চাও করেছেন, ছন্দেও এনেছেন নানা বৈচিত্র্য। কিন্তু অনেক ক্ষেত্রে ছন্দকে প্রাধান্য দিতে গিয়ে কবিতার ভাববস্তু গুরুত্বহীন হয়ে পড়েছে। রবীন্দ্রবৃত্তের কবিদের অধিকাংশই এই ধারাকে অনুসরণ করেছেন। 40 দশকের কবিদের সচেতন প্রয়াস ছিল রবীন্দ্রবৃত্ত থেকে বেরিয়ে আসার। পাশ্চাত্য সাহিত্যে তাদের অনুরাগ এবং পঠন পাঠন বাংলা কবিতার নির্মাণ শৈলীতে এনেছিল পরিবর্তন। ছন্দের কবিতা ছন্দের খোলস ছেড়ে মুক্ত হলো, শুরু হলো গদ্য কবিতার চর্চা। ছন্দের মাধ্যমে ভাবের প্রকাশ অনেক ক্ষেত্রেই ব্যাহত হতো। সেই ছন্দ ভেঙে কবিতা যখন গদ্যে আশ্রয় নিল, তখন ভাবের দিগন্ত হলো বিস্তৃত। কিন্তু গদ্য কবিতার গা থেকে ছন্দ যে একেবারে খসে পড়ল তা নয়। গদ্য কবিতায় প্রথাগত ছন্দের দর্শন না মিললেও অন্তর্নিহিত ছন্দের প্রবাহ গদ্য কবিতাকে করে তুলল গল্প উপন্যাসের গদ্য থেকে পৃথক, এবং যা সংবেদনশীলতায়, মননশীলতায়, ব্যঞ্জনায়, কবিতায়। 40 দশকের কবিদের প্রবর্তিত কাব্যধারাই এখনো অনুসৃত হয়ে চলেছে। গদ্য ছন্দের কবিতাই অধুনা কাব্যের মূল স্রোত। প্রথাগত ছন্দের কবিতার চর্চা যে হয় না তা নয়, কিন্তু তার প্রবাহ ক্ষীণতর। 40-এর দশকে যে গদ্য কবিতার যাত্রা শুরু হয়েছিল তা নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে সামনের দিকে। 50 দশকের কবিরা কবিতার বেড়া অনেকটাই ভেঙে দিয়েছিলেন। বিষয় উপস্থাপনা ও শব্দ প্রয়োগে সাহসিকতা দেখিয়েছিলেন। 60-এর দশকেও বেশ কয়েকটি আন্দোলন সংঘটিত হয়েছিল, তার মধ্যে হাংরি, শ্রুতি, ধ্বংসকালীন আন্দোলন ইত্যাদি উল্লেখযোগ্য। তারাও কবিতার খোল নলচে বদলে দিতে অনেকটা সক্ষম হয়েছিলেন। এভাবেই বিভিন্ন দশকের কবিদের হাতে কবিতা অল্প অল্প পরিবর্তিত হয়েছে। চলমান সময়টা একক কবির যুগ নয়, সম্মিলিত কবিদের প্রয়াসই এই কালের প্রতিভু। গদ্য কবিতার আলোচনায় অনেক সময়েই দুর্বোধ্যতার অভিযোগ ওঠে। প্রথমেই বলে নেওয়া ভালো, কবিকে যেমন সংবেদনশীল, অনুভূতিপ্রবণ হতে হয়, পাঠককেও তেমনি। তা নইলে কবি ও পাঠকের মেলবন্ধন ঘটে না। একের ভাবের ঘরে অন্যের প্রবেশ রুদ্ধ হয়ে যায়। তখন কবিতা সৃষ্টির সার্থকতা থাকে না, যদি না পাঠকের সঙ্গে আদান প্রদানের সেতু বন্ধন হয়। সাম্প্রতিককালের অনেক কবিতাই সেই দোষে দুষ্ট। অধিকাংশ কবিতাই দুর্বোধ্য, জটিল। অবদ্ধ বললেও অত্যুক্তি হয় না। এই সব কবিতা সৃষ্টির পেছনে সচেতন মন কাজ করে কিনা জানি না, কিন্তু যা রচিত হয় তার সুনিশ্চিত ব্যাখ্যা মেলে না। ভাবের পরম্পরা এবং পঙ্ক্তির সঙ্গে পঙ্ক্তির সঙ্গতি নজরে পড়ে না। কোন শব্দ কেন ব্যবহৃত হচ্ছে তারও হদিশ মেলে না। 80% কবিতাই এখন এরকম। কবিরা যেমন উদ্ভট কবিতা চর্চায় নিয়োজিত আছেন, ছোট বড় ব্যবসায়িক অব্যবসায়িক সাহিত্যপত্রের সম্পাদকরাও একই রকম বোধহীন, দুর্বোধ্য, প্রায় অর্থহীন শব্দ সমষ্টি দিনের পর দিন মুদ্রণ করে চলেছেন, যার মধ্যে কাব্যের অন্বেষণ করা নিছকই পণ্ডশ্রম। এসব কারণেই পাঠকরা কবিতা বিমুখ। আমরা তাদের অকারণে অভিযুক্ত করি। প্রকৃতার্থে যার যুক্তিসঙ্গত কারণ নেই। একটি উৎকৃষ্ট কবিতা সামনে রেখেই নিকৃষ্ট কবিতাগুলিকে চিহ্নিত করা যায়। একটি সর্বোৎকৃষ্ট কবিতা পাঠের আনন্দ অপার, অনির্বচনীয় সুখের। সে কারণেই মহাজনরা কবিতাকে শিল্প মাধ্যমগুলির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন। আদিকাল থেকে যার ধারা অক্ষুণ্ণ, বাধার বিন্ধ সরিয়ে সে অনাদিকালেও স্রোতস্বিনী থাকবে, এ বিষয়ে সংশয় নেই। কেননা মানব মনের বিকাশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প মাধ্যমই হল কবিতা। বন্ধুরা, আশা করি প্রবন্ধ পাঠটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই আলোচনার ইতি টানি কবি অজিত বাইডির লেখা একটি সুন্দর কবিতা দিয়ে।
স্বপ্ন নিয়ে আছি বেঁচে, সবকিছু গড়ে উঠবে আবার, যা কিছু গেছে ভেঙে, যা কিছু হারিয়েছি এতদিনের অন্ধকার যাপনে। বিশ্বাস আছে অন্ধকার যত নিবিড় হোক, আকাশের সব তারা যায় না মুছে। স্বপ্ন নিয়ে আছি বেঁচে, মানুষ উঠে দাঁড়াবে, যেমন ঝড়ে বিধ্বস্ত গাছ দাঁড়ায় মাথা তুলে। মানুষ সাজাবে সংসার, গৃহে বধূ, উঠানে শিশু, তৃতীয়ার আঁকা বাঁকা চাঁদ উঁকি দেবে ডালপালার ফাঁকে। স্মৃতিকাতর মানুষ বসবে মুখোমুখি, কথার পিঠে কথা চড়িয়ে অতীত ও বর্তমানকে মেলাবে। সময় হোক যত কৃষ্ণবর্ণ, অক্ষরগুলো চেনা যাবে রাতের নক্ষত্রের মতো। ঘড়ির কাঁটা লেখে না ইতিহাস, ইতিহাস লেখে মানুষের অফুরান যাত্রা।